হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এনভিশন সিএস অ্যান্ড আইটি চ্যানেল। আজকের এই ক্লাসে সিস্টেম সফটওয়্যারের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় পড়তে চলেছি, যেটি হলো ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার সম্বন্ধে কি কি জানবো বা কি কি পড়বো সেটি যদি দেখি সংক্ষেপে, তো ইন্টারপ্রেটার কাকে বলে, হোয়াট ইজ ইন্টারপ্রেটার, সে সম্বন্ধে ডিটেলস জানবো। অর্থাৎ এক লাইনে যদি বলি, ইন্টারপ্রেটার ইজ এ সিস্টেম সফটওয়্যার which can be used to translate language line by line উইদাউট জেনারেটিং অবজেক্ট কোড। ঠিক আছে, তো ডেফিনেশন পড়ার পর যেটি পড়তে হবে, ওয়ার্কিং প্রসেস অফ ইন্টারপ্রেটার, অর্থাৎ সোর্স কোড যেটি দেওয়া হয় সেটা সাধারণত হাই লেভেল ল্যাঙ্গুয়েজে সোর্স কোড দিয়ে থাকি। সাপোজ পাইথনে যখন কোড লেখা হয়, সেই কোডটাকে ট্রান্সলেট করে, সাপোজ a equals to 20, b equals to 30, sum equals to a plus b, তাহলে পাইথনের সোর্স কোডটি কিভাবে ট্রান্সলেট করে লাইন বাই লাইন সেটা সম্বন্ধে ডিটেলস জানবো। অর্থাৎ সোর্স কোড, ট্রান্সলেশন, এক্সিকিউশন, আউটপুট। তো এই সোর্স কোডটাকে কিভাবে ফাইনাল আউটপুটে আমি রূপান্তর করছি, তার মধ্যখানে বেশ কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো ধাপে ধাপে জানবো। যেটি প্রথমে জানতে হবে সেটি হলো সোর্স কোড ইনপুট, অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যে কোডিংটা ইউজার লিখছে সেটিকেই বলা হয় সোর্স কোড ইনপুট। এবার ওই কোডটা যেটি পেলাম, সাপোজ সাম ইকুয়ালস টু এ প্লাস বি, এই যে সোর্স কোডটা পেলাম, লাইন বাই লাইন এক্সিকিউট করবে, তাহলে এই লাইনটা ট্রান্সলেশন করবে। ট্রান্সলেশন করার আগে কি করবে, এটাকে টোকেনাইজেশন করবে, অর্থাৎ প্রত্যেকটাকে পৃথকীকরণ করবে। পৃথকীকরণ করার পরে প্রত্যেকটা আইডেন্টিফাই করবে যে এই লাইনের ভেতরে প্রত্যেকটা টার্ম কোন সেকশনে পড়ছে। দেয়ার ইজ মেবি কিওয়ার্ড অর আইডেন্টিফায়ার অর এনি পাংচুয়েশন মার্ক অর অ্যারিথমেটিক অপারেটর অর লজিক্যাল অপারেটর, যেটি যার মধ্যে পড়ে সেটিকে পৃথক পৃথকভাবে পৃথকীকরণ করবে লেক্সিক্যাল অ্যানালাইসিসে। নেক্সট 3 নম্বর স্টেপে আমরা পড়ব সিনট্যাক্স অ্যানালাইসিস, অর্থাৎ এখানটায় ট্রি জেনারেট করবে। ওই ট্রি জেনারেশনের মাধ্যমে যে টোকেনগুলো তৈরি হয়েছিল লেক্সিক্যাল অ্যানালাইসিসে, সেই টোকেনগুলো এই ট্রিতে বসাবে, বসিয়ে দেখবে যদি কোনো সিনট্যাক্সের কোনো এরর থাকে তাহলে সিনট্যাক্স অ্যানালাইসিসে সেটিকে চেক করবে। সোজা কথা, গ্রামাটিক্যাল স্ট্রাকচারটি এই প্রোগ্রামে চেক করবে। নেক্সট, সিমান্টিক অ্যানালাইসিসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের লজিক্যাল টেস্ট, অর্থাৎ টাইপ চেকিং করবে, কোনো টাইপ কনভার্সন হলে সেগুলো করবে, খানিকটা কম্পাইলারের মতো সিমান্টিক অ্যানালাইসিসেও ভেরিফাই করবে। নেক্সট, ফাইনাল কোড জেনারেশনের আগে ইন্টারমিডিয়েট একটি কোড জেনারেশন করে, যেটিকে জাভার ক্ষেত্রে বাইট কোড বলা হয়। এই ইন্টারমিডিয়েট কোড কনভার্সনের পরে এক্সিকিউশন ফেজে যাবে, অর্থাৎ ওই বাইট কোডটাকে লাইন বাই লাইন এক্সিকিউট করবে। যদি এরর থেকে থাকে সেইখানেই প্রসেস স্টপ হবে। এরর কারেকশনের পরে পুনরায় আবার প্রসেস চালু হবে। এই স্টেপ চলাকালীন ওই রান টাইম এনভায়রনমেন্টে কি কি প্রয়োজন হয় সেই নেসেসারি রিসোর্স সম্বন্ধে একটু আইডিয়া নেব। এটি হলো ইন্টারপ্রেটারের সোর্স কোড থেকে আউটপুট জেনারেশনের মধ্যবর্তী ধাপগুলি। এবার ইন্টারপ্রেটারের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো গিয়ে এরর হ্যান্ডেলিং। সেটি আমরা আলাদা করে এই আজকের ভিডিওতেই জানবো যে ইন্টারপ্রেটার কিভাবে এরর ডিটেকশন করে এবং কোন কোন ক্ষেত্রে এররগুলো কিভাবে হয়ে থাকে সেটি জানবো। অর্থাৎ সিনট্যাক্স এরর, নেম এরর, টাইপ এরর, জিরো ডিভিশন এরর, ইন্ডেক্স এরর, এইগুলো সম্বন্ধে একটু ডিটেলস জানবো। তাহলে অনলাইন ফর্মুলা যদি বলি, সোর্স কোড, ইন্টারপ্রেটার, এক্সিকিউশন, আউটপুট। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। এখন প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ ইন্টারপ্রেটার? এই প্রশ্নের যদি প্রথম এবং সিম্পল উত্তর দেই, তাহলে এটি হলো একটি ট্রান্সলেটার। ট্রান্সলেটার মানে অনুবাদক। কাকে ট্রান্সলেট করবে? সোজা কথা, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ টু মেশিন কোড।
তাহলে কম্পাইলারে তো ট্রান্সলেশন করে, কেন আমরা ইন্টারপ্রেটার আলাদা করে পড়তে যাব? কারণ কম্পাইলার যেটি ট্রান্সলেশন করে সেটি হচ্ছে হোল প্রোগ্রামকে। সাপোজ int a equals to 10, int b equals to 20, int sum equals to a plus b, এই যে সি প্রোগ্রামটি আছে, এই সি প্রোগ্রামটি পুরোপুরি কম্পাইলার ট্রান্সলেশন করে নতুন একটা কোড জেনারেট করে সেইটিকে বলা হয় অবজেক্ট কোড। ওই অবজেক্ট কোডটাকে এক্সিকিউশন করে। আর ইন্টারপ্রেটার কি করে, যেটি সোর্স কোড পাচ্ছে সেই সোর্স কোডটা ইন্টারপ্রেটার লাইন বাই লাইন ট্রান্সলেশন করে। অর্থাৎ a equals to 10, b equals to 20, sum equals to a plus b, তাহলে সে চেক করবে এটি হচ্ছে লাইন 1, লাইন 2, লাইন 3। প্রথমে a equals to 10 এটা নিয়ে কাজ করবে, b equals to 20 এটা কাজ কমপ্লিট হলে তারপর এই লাইনটা দ্বিতীয় লাইন নিয়ে কাজ করবে। দ্বিতীয় লাইন যখন কমপ্লিট হচ্ছে তখনই সে তৃতীয় লাইনে যাবে। এটি হচ্ছে প্রসেস। ইন্টারপ্রেটার এই জন্য বলা হয় যে সে যখন এক্সিকিউশন করবে লাইন বাই লাইন ট্রান্সলেশন করবে। লাইন বাই লাইন ট্রান্সলেশন করার পরে যদি এরর না থাকে সেই লাইনটাকেই এক্সিকিউশন করবে এবং ওই এক্সিকিউটেবল লাইন থেকে যেটি তারপরে আউটপুটটি জেনারেট করবে। তাহলে ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের মধ্যে যেটি বেসিক ডিফারেন্স সেটি হলো কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে একসঙ্গে অবজেক্ট কোডে ট্রান্সলেট করে, কিন্তু ইন্টারপ্রেটার লাইন বাই লাইন ট্রান্সলেট করে। একটি লাইন যতক্ষণ না তার এক্সিকিউশন কমপ্লিট হচ্ছে দ্বিতীয় লাইনের ট্রান্সলেশন ততক্ষণ পর্যন্ত শুরু হবে না। ইন্টারপ্রেটার যদি কিছু বৈশিষ্ট্য দেখি তাহলে ওই কথাটি আবার রিপিট করতে হয় যে এক্সিকিউট প্রোগ্রাম লাইন বাই লাইন, ভেরি ইম্পর্টেন্ট লাইন। নেক্সট, এক্ষেত্রে কিন্তু কোনো অবজেক্ট কোড জেনারেশন হয় না। যেরকম কম্পাইলারের ক্ষেত্রে পুরো প্রোগ্রামটি যখন স্ক্যানিং করছে, স্ক্যানিং করার পরে সে অবজেক্ট কোড জেনারেট করছে, অর্থাৎ মেশিন কোড জেনারেট করছে যেটি এক্সিকিউশন করে। এক্ষেত্রে লাইন বাই লাইন এক্সিকিউশন হওয়ার পরে এখানে কোনো কিন্তু অবজেক্ট কোড তৈরি করে সেভ করার কোনো প্রয়োজন হয় না। নেক্সট, এটি ডিবাগ করার সুবিধা, কারণ হচ্ছে গিয়ে প্রত্যেকটা লাইন সে স্ক্যান করবে এবং প্রত্যেকটা লাইনে যখনই স্ক্যান কমপ্লিট হবে সেখানেই এরর দেখিয়ে দিবে। তাছাড়া যদি এরর থেকে থাকে প্রসেসটা পুরোপুরি স্টপ হবে, যতক্ষণ না এরর কারেকশন হচ্ছে নেক্সট লাইনে কিন্তু যাবে না। সেই জন্য বলা হচ্ছে ইজি টু ডিবাগিং। নেক্সট যদি বলি ইমিডিয়েট এক্সিকিউশন, অর্থাৎ একটা লাইন স্ক্যানিং হলো, ওই লাইনটি এক্সিকিউশন কমপ্লিট হলো, তারপরে নেক্সট লাইন যাবে, ট্রান্সলেট করবে, আবার স্ক্যানিং করবে, আবার স্ক্যানিং করবে, ট্রান্সলেশন করবে, এক্সিকিউশন হবে, তারপর নেক্সট লাইন স্ক্যানিং করবে, ট্রান্সলেট করবে, এক্সিকিউশন হবে। এইভাবে প্রসেসটা কন্টিনিউয়েশন হতে থাকে। এই জন্য বলা হয় যে ইমিডিয়েট এক্সিকিউশন করে থাকে। নেক্সট হচ্ছে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলতে এখানে বোঝানো হচ্ছে যে যেকোনো প্ল্যাটফর্মে, অর্থাৎ সেটা ইউনিক্স হতে পারে, লিনাক্স হতে পারে, উইন্ডোজ হতে পারে, ম্যাকিন্টোশ হতে পারে, যেকোনো প্ল্যাটফর্মে এই ইন্টারপ্রেটারের মাধ্যমে প্রোগ্রামকে রান করানো সম্ভব হয়। এই জন্য বলা হয় প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে? নেক্সট বলা হচ্ছে যদি এরর থাকে, যদি এরর অকার করে সেখানেই কিন্তু এক্সিকিউশন স্টপ হবে, অর্থাৎ পরের লাইনে কিন্তু যাবে না। যদি এরর থেকে থাকে সেখানেই এক্সিকিউশন স্টপ হবে। ঠিক আছে? তো ইন্টারপ্রেটার এগুলো হলো বেসিক ফিচার্স। এবার আমরা দেখব যে ইন্টারপ্রেটার যে কাজ করছে অ্যাকচুয়াল তার তো কিছু ধাপ, যে কোনো কাজ করতে গেলে তার বেশ কিছু ধাপ মেনটেন করতে হয়। সেই স্টেপ গুলো কি, কি আছে তার সম্বন্ধে একটু ডিটেইলস জানবো। ইন্টারপ্রেটার যে প্রসেস করে, যদি ওয়ান লাইনে জানি তাহলে ইন্টারপ্রেটার রিড করবে সোর্স কোড, সোর্স কোড রিড করার পরে সেই লাইনটাকে ট্রান্সলেশন করবে, ট্রান্সলেশন করার পরে সেই লাইনটাকে এক্সিকিউট করবে, অর্থাৎ রিড, ট্রান্সলেশন, এক্সিকিউশন। তো ইন্টারপ্রেটার যেটা তার যে ওয়ার্কিং প্রিন্সিপাল যদি ধরি, প্রথমে আমরা সোর্স কোডটি জেনারেট করব। ঠিক আছে? সেই সোর্স কোডটি দেওয়ার পরে, অর্থাৎ এখানটায় ধরো সোর্স কোডটি দিচ্ছি a equals to 10, b equals to 20,
সাম ইকুয়ালস টু এ প্লাস বি। তাহলে এটা হচ্ছে কি প্রথম লাইন, দ্বিতীয় লাইন এবং এটি হচ্ছে তৃতীয় লাইন। এটি হলো পাইথনের সোর্স কোড। এবার এই সোর্স কোডের হচ্ছে প্রত্যেকটা লাইন পৃথক করবে, অর্থাৎ এই লাইনটা পৃথক করবে, দ্বিতীয় লাইন পৃথক করবে, তৃতীয় লাইন পৃথক করবে। যে প্রথম লাইনটা যে পৃথক করছে, ধরলাম a ইকুয়ালস টু 10, তাহলে a ইকুয়ালস টু 10 এখানে তিনটে সিম্বল ব্যবহার হয়েছে। এই সিম্বলগুলি চিহ্নিতকরণ করবে লেক্সিক্যাল অ্যানালাইসিস। অর্থাৎ এটা কোন ধরনের সিম্বল, ইকুয়ালস টু যে অপারেটর সেটিকে আইডেন্টিফাই করবে, 10 কনস্ট্যান্ট আইডেন্টিফাই করবে এবং এটা আইডেন্টিফায়ার ওটাকে আইডেন্টিফাই করবে। তো লেক্সিক্যাল অ্যানালাইসিস প্রত্যেকটাকে যে পৃথক করছে, এই পৃথক করার প্রসেসটাকে বলা হয় টোকেনাইজেশন করা, টোকেন প্রস্তুত করা। নেক্সট যে প্রসেস, এই প্রসেসে যে পৃথক পৃথক টোকেনগুলি হলো, অর্থাৎ এ আলাদা করলো, ইকুয়ালস টু আলাদা করলো, 10 আলাদা করলো, এই প্রত্যেকটি টোকেনকে নিয়ে একটা ট্রি গঠন করবে এবং ওই ট্রিটা যে গঠন করছে, সেই ট্রি গঠনের মাধ্যমে চেক করবে গ্রামাটিক্যালি কারেক্ট আছে কিনা। ওই গ্রামাটিক্যালি যে কারেক্টনেস চেক করে, অর্থাৎ সিনট্যাক্সের কোনো সমস্যা আছে কিনা, যেখানে যেটা সিনট্যাক্স দেওয়ার প্রয়োজন ছিল সেই সিনট্যাক্সটা সঠিকভাবে পড়েছে কিনা, সেই সমস্ত চেক করে থাকে সিনট্যাক্স অ্যানালাইসিস। নেক্সট, যদি কোনো টাইপের সমস্যা থাকে, সাপোজ সাম ইকুয়ালস টু 10 প্লাস এবিসি করলাম, তাহলে এইখানে কিন্তু টাইপের সমস্যা হচ্ছে। একটি হচ্ছে ইন্টিজার টাইপ, একটা হচ্ছে স্ট্রিং টাইপ। ইন্টিজারের সাথে স্ট্রিং টাইপে কখনো যোগ হয় না। সেই সমস্ত টাইপ কোনো ইস্যু হলে সেটি সিমান্টিক অ্যানালাইসিস, অর্থাৎ লজিক্যাল কোনো প্রবলেম হলে সিমান্টিক অ্যানালাইসিসের মাধ্যমে সেটি চেক করে। চেক করার পরে ওই পার্টিকুলার ওই লাইনটাকে একটি ইন্টারমিডিয়েট কোড জেনারেট করে, যেরকম জাভার ক্ষেত্রে বাইট কোড। ওই ইন্টারমিডিয়েট কোডটাকেই এক্সিকিউশন করে। ঠিক আছে? তাহলে টোটাল এক্সিকিউশন করার পরে ফাইনালি আউটপুট শো করবে। এটি হচ্ছে গিয়ে ইন্টারপ্রেটারের স্টেপ বা ধাপ। সেই ধাপটি হলো লেক্সিক্যাল অ্যানালাইসিস। তাহলে লেক্সিক্যাল অ্যানালাইসিস বোঝানোর আগে একটি সোর্স কোড নিলাম, যে সোর্স কোডটা আমরা এক্সাম্পল হিসাবে দিয়েছিলাম পাইথনের, সেই সোর্স কোডটি নিলাম। সোর্স কোডটি হলো a ইকুয়ালস টু 10, b ইকুয়ালস টু 20, সাম ইকুয়ালস টু a প্লাস b। তাহলে লেক্সিক্যাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে বলেছিলাম যে প্রত্যেকটা টোকেনাইজ করে। এখন প্রশ্ন হলো, হোয়াট ইজ টোকেন? টোকেন হচ্ছে গিয়ে একটি মিনিংফুল স্মলেস্ট ইউনিট, অর্থাৎ বেসিক বিল্ডিং ব্লকস। প্রত্যেকটা সোর্স কোডের প্রত্যেকটা লাইনে যে সমস্ত সিম্বল ব্যবহার করা হয়েছে, সেই সিম্বলগুলিকে অর্থপূর্ণভাবে পৃথক করাকেই হচ্ছে গিয়ে, পৃথক করার পর যে সিম্বলটা পাচ্ছি ইন্ডিভিজুয়ালি, সেগুলোকে প্রত্যেকটা বলা হয় টোকেন এবং এই প্রসেসকে বলা হয় টোকেনাইজেশন ফর্ম। আচ্ছা, যদি প্রত্যেকটা লাইন টোকেন করি, তাহলে এখানে ফার্স্ট লাইন আছে a ইকুয়ালস টু 10, এখানে টোকেনাইজ করতে হলে টোকেনাইজেশন প্রসেস হচ্ছে গিয়ে প্রত্যেকটা সিম্বলকে থার্ড ব্র্যাকেট দিয়ে টোকেনাইজ করতে হয়। তাহলে a ইকুয়ালস টু 10, b ইকুয়ালস টু 20, সাম ইকুয়ালস টু a প্লাস b। প্রত্যেকটা দেখো, প্রত্যেকটা সিম্বল এখানে টোকেনাইজেশন করা হয়েছে। প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে সাম, এখানে প্রত্যেকটা পৃথক পৃথক ভাবে ব্র্যাকেটও নেওয়া হয়েছে। ঠিক আছে? তাহলে এই টোকেনাইজেশন ফর্মটাকে যখন একটি টেবিলে রূপান্তর করব প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি, তখন এইভাবে একটা সিম্বল টেবিল পাই। ওই টেবিলের মধ্যে খেয়াল করে দেখো, প্রত্যেকটা পৃথক পৃথক দেওয়া আছে। এ হচ্ছে একটা আইডেন্টিফায়ার, ইকুয়ালস টু অ্যাসাইনমেন্ট অপারেটর, 10 কনস্ট্যান্ট, বি আইডেন্টিফায়ার, ইকুয়ালস টু অ্যাসাইনমেন্ট অপারেটর, 20 নিউমেরিক কনস্ট্যান্ট। এইভাবে প্রত্যেকটা কিন্তু পৃথক পৃথক ভাবে টোকেনাইজেশন করার পরে সিম্বলকে আইডেন্টিফাই করেছে। এবার এই সিম্বল যখন প্রত্যেকটা পৃথক পৃথক ভাবে আইডেন্টিফাই করে থাকে, সেই সিম্বল গুলিকে, ওই টোকেন গুলিকে, ওই যে টোকেন গুলি পেলাম, ওই টোকেন গুলিকে পাঠিয়ে দিবে নেক্সট স্টেপে, খানিকটা কম্পাইলারের মতো। নেক্সট স্টেপে আছে গিয়ে সিনট্যাক্স অ্যানালাইসিস। তাহলে সিনট্যাক্স অ্যানালাইসিসে কি করবে, ওই প্রত্যেকটা লাইনকে পৃথক পৃথক ভাবে পার্স ট্রি জেনারেট করবে, অর্থাৎ পার্সিং করবে। পার্স ট্রি বলতে একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, ওই হায়ারার্কিক্যাল স্ট্রাকচার ফর্মে প্রত্যেকটা
লাইনকে পৃথকভাবে করবে। এখানে অ্যাজ ফর এক্সাম্পল সাম ইকুয়ালস টু a প্লাস b এই লাইনটা নিয়েছি বোঝার সুবিধার জন্য। তাহলে এর মিডল পয়েন্টের যদি ধরি এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা, ওই অ্যাসাইনমেন্ট অপারেটরটা যদি মিডল পয়েন্ট ধরি, তার যে লেফট সাইড, ওর লেফট সাইডে আছে গিয়ে সাম, এবং ওর যে রাইট সাইডে আছে আবার অপারেটর নিচ্ছি, অপারেটর লেফট সাইডে এ, রাইট সাইডে বি, অর্থাৎ শেষ দিকে আইডেন্টিফায়ার থাকবে এবং তার উপরে থাকবে অপারেটর সিম্বল। হ্যাঁ, এইভাবে হায়ারার্কিক্যাল স্ট্রাকচারটি হয়ে থাকে, যে সিম্বলের উপর নির্ভর করে আইডেন্টিফায়ার গুলি বসে। সেই অপারেটরকে প্রথমে দিতে হবে, তারপর আইডেন্টিফায়ার। এইভাবে যখন পার্স ট্রি জেনারেট করলো বা সিনট্যাক্স ট্রি জেনারেট করলো, সেই সিনট্যাক্স ট্রি জেনারেট করার পরে চেক করবে যদি কোনো সিনট্যাকটিক্যাল এরর থাকে। সিনট্যাক্স এরর যদি থাকে তাহলে সেটি সেইখানেই প্রসেস স্টপ করবে, নেক্সট লাইনে আর যাবে না। ঠিক আছে? এই যে ধরো এইখানে সমস্যা হলো, তখন কিন্তু এই লাইনটায় আর যাবে না। তো সিনট্যাক্স অ্যানালাইসিস এর পরে যে পার্স ট্রি জেনারেট হলো সেটিকে আবার নেক্সট স্টেপে পাঠিয়ে দিবে। নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে সিমান্টিক অ্যানালাইসিস, অর্থাৎ এখানটায় বিভিন্ন টাইপ চেকিং করে থাকে। অর্থাৎ এই যে স্টেপটা, এইটাকে বলা হয় মিনিং অফ দ্য প্রোগ্রাম। এখানটা কি করবে? ভ্যারিয়েবল চেকিং করবে সঠিকভাবে ডিক্লারেশন হয়েছে কিনা, টাইপ চেকিং করবে প্রত্যেকটা ভ্যারিয়েবলের টাইপ সঠিকভাবে কাজ। অর্থাৎ এই যে ভ্যারিয়েবল চেক করছে, আমি সাপোজ এই প্রোগ্রামটাকে একটু মডিফাই করে যদি লিখি, সাপোজ a equals to 10, b equals to 20, নেক্সট করলাম প্রিন্ট ব্র্যাকেটে সাম, তারপরে দিলাম সাম ইকুয়ালস টু a প্লাস b। তাহলে ইন্টারপ্রেটার তো লাইন বাই লাইন এক্সিকিউশন করছে। তাহলে প্রথম লাইন যখন এক্সিকিউশন করছে কোনো সমস্যা নেই, ঠিক আছে। দ্বিতীয় লাইন এক্সিকিউশন করছে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তৃতীয় লাইন যখন এক্সিকিউশন করছে তখন দেখছে সাম ইজ নট প্রপারলি ডিক্লেয়ার। তাহলে সাম ইজ এ ভ্যারিয়েবল বাট দিস ভ্যারিয়েবল ইজ নট ডিক্লেয়ার। তাহলে প্রিন্ট যে সাম ভ্যালুটাকে করবে, সাম তো ডিক্লারেশনই হয়নি। তাহলে সামের জন্য যে মেমোরি লোকেশন ক্রিয়েট করার কথা, সেই মেমোরি লোকেশনটাই নাই, তাই প্রিন্ট করতে পারবে না। তাহলে এখানে এই ভ্যারিয়েবল চেকিং করে যে ভ্যারিয়েবলটা সঠিকভাবে ডিক্লারেশন হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে এরর শো করবে। নেক্সট, টাইপ চেকিং। সাপোজ 5 প্লাস হ্যালো যোগ করতে চাইছি, এটি যোগ সম্ভব নয়, কারণ হচ্ছে গিয়ে 5 হচ্ছে ইন্টিজার টাইপ আর হ্যালো হচ্ছে গিয়ে স্ট্রিং টাইপ। তাহলে ইন্টিজারের সাথে স্ট্রিং এর তো কখনো যোগ হয় না। সেক্ষেত্রে টাইপ এরর শো করবে, যেহেতু টাইপটা একই নয় তাই এক্ষেত্রে ওই অ্যারিথমেটিক অপারেশন করাটা সম্ভব নয়। তাহলে ভ্যারিয়েবল চেকিং, টাইপ চেকিং, এই ধরনের চেকিং গুলো কিন্তু সিমান্টিক অ্যানালাইসিসে হয়ে থাকে। এবার যদি প্রত্যেকটা ট্রান্সলেশন যদি সঠিক হয়ে থাকে তাহলে আমরা ইন্টারমিডিয়েট একটি ট্রান্সলেশন করব। ইন্টারমিডিয়েট ট্রান্সলেশন বলতে এখানে বাইট কোড রূপান্তর করব। এখন প্রশ্ন হচ্ছে এই বাইট কোডে রূপান্তর করার কি প্রয়োজন আছে? এর কারণ হলো গিয়ে, যখন একটি লাইনকে বাইট কোডে রূপান্তর করব সেটি এক্সিকিউশন করাটা অনেক সুবিধা হয়। তাছাড়া ভার্চুয়াল মেশিনে ওটিকে এক্সিকিউশন করা অনেকটাই ফাস্ট হয়, ডিবাগিং করা অনেকটা সুবিধাজনক হয়, আর প্রোগ্রামের যে এফিসিয়েন্সি অনেকটাই বৃদ্ধি পায়। আর রিপিটেশন যদি থাকে সেক্ষেত্রে কিন্তু রিপিটেশনটাকে ব্লক করে, এই জন্য বাইট কোডে রূপান্তর করা হয়। ঠিক আছে? যদি এই ইন্টারমিডিয়েট কোড, এই কোডটাকে, এই সোর্স কোডটাকে ইন্টারমিডিয়েট কোডে রূপান্তর করি, তাহলে এইভাবে হয় যে a equals to 10 প্রথম লাইন, প্রথম লাইনটাকে বাইট কোড রূপান্তর করছে লোড কনস্ট্যান্ট 10। কোথায় লোড করবে? স্টোর নেম হচ্ছে গিয়ে a, অর্থাৎ মেমোরি লোকেশনটা a, সেই a মেমোরি লোকেশনে 10 সঞ্চয় হবে। এই কথাই বলা হয়েছে বাইট কোডে। লোড কনস্ট্যান্ট 10, স্টোর নেম a। নেক্সট লাইন, b equals to 20, অর্থাৎ b equals to 20 মানে লোড কনস্ট্যান্ট 20, 20 ভ্যালুটি লোড করা হবে কোথায়? স্টোর নেম b। নেক্সট, লোড নেম a, লোড নেম b। নেক্সট, অ্যাট, দুটোকে লোড নেম a, লোড নেম b। এখানে আর 10 আর 20 কোনো প্রয়োজন নেই,
কারণ হচ্ছে এ মেমোরি লোকেশনে 10 অলরেডি লোড হয়ে গেছে, বি মেমোরি লোকেশনে 20 অলরেডি লোড হয়েছে। তাহলে এ এবং বি মেমোরি লোকেশনটার ভ্যালু যদি যোগ করি, লোড করি, তাহলে অলরেডি এর জায়গায় চলে আসবে 10, বির জায়গায় চলে আসবে 20, এবং এই দুটি যখন অ্যাড করছি 10 প্লাস 20 সমান 30 হবে। এই 30টা কোথায় সঞ্চয় হবে? স্টোর নেম, স্টোর নেম সাম, ওই সামে গিয়ে স্টোর হবে, অর্থাৎ মেমোরিতে স্টোর হবে। ঠিক আছে? অর্থাৎ মেমোরি থেকে যখন নিচ্ছি লোড, আর মেমোরিতে যখন সঞ্চয় করছি ওটা হচ্ছে স্টোর। এরপর লোড নেম সাম, আবার মেমোরি থেকে নিচ্ছি সামের ভ্যালু, সামের ভ্যালু অলরেডি 30, সেইটাকে এবার প্রিন্ট করছি। ওই তাহলে রেজাল্ট শো করবে কত? 30। তাহলে এটি হলো গিয়ে বাইট কোড। তাহলে বাইট কোডে যখন রূপান্তর করছি কি কি সুবিধা হচ্ছে? ইমপ্রুভ এক্সিকিউশন স্পিড। এখানে নতুন করে এ বি কে পৃথক করে আইডেন্টিফাই করতে হচ্ছে না, এখানটায় এ তে কোন ভ্যালু আছে, বি তে কোন ভ্যালু আছে অলরেডি স্টোর হয়ে যাচ্ছে, নিজের মতো করে বুঝতে পারছে, তাই এক্সিকিউশন স্পিডটা অনেকটাই বেশি হয়। রিডিউস রিপিটেড ট্রান্সলেশন ওয়ার্ক। নেক্সট, মেন এক্সিকিউশন মোর এফিসিয়েন্ট, দক্ষতার সাথে এক্সিকিউশন করে থাকে। আর হেল্প ভার্চুয়াল মেশিন এক্সিকিউট প্রোগ্রাম ইজিলি, অর্থাৎ ভার্চুয়াল মেশিন যেটি অ্যাকচুয়াল রান করবে সে কিন্তু খুব সহজে এই প্রসেস, এই বাইট কোডটাকে এক্সিকিউশন করতে পারে এবং আউটপুট প্রডিউস করতে পারে। এই জন্য ইন্টারমিডিয়েট ট্রান্সলেশন প্রয়োজন আছে। তো ইন্টারমিডিয়েট ট্রান্সলেশন হওয়ার পরে আমরা চলে যাব এক্সিকিউশন ফেজে। অর্থাৎ এখানে লাইন বাই লাইন এক্সিকিউশন করবে। যদি প্রত্যেকটা লাইন এক্সিকিউশন দেখি সোর্স কোডের ক্ষেত্রে a ইকুয়ালস টু 10, প্রথম লাইন আছে, তাহলে x ইকুয়ালস টু 10, এখানটায় ভুল করে x করা হয়েছে, a ইকুয়ালস টু 10 স্টোর 10 ইন মেমোরি, অর্থাৎ a নামক যে মেমোরি লোকেশন তৈরি হলো সেখানে 10 ঢুকলো। নেক্সট b যখন করছি লাইন 2, b ইকুয়ালস টু 20, অর্থাৎ b নামক মেমোরি লোকেশনের ভেতরে 20 প্রবেশ করলো। নেক্সট 3 নম্বর লাইন, লাইন 3 তে আছে যে সাম ইকুয়ালস টু a প্লাস b, এবং a প্লাস b তো অলরেডি দেওয়া আছে 10 প্লাস 20, তাহলে অ্যাড ভ্যালুটা সাম নামক মেমোরি লোকেশনে সঞ্চয় হবে। কত ভ্যালু? না 30। এবার লাইন 4 এ প্রিন্ট করবে, অর্থাৎ আউটপুট শো করবে। কত আউটপুট? না 30 শো করবে। এইভাবে প্রত্যেকটা লাইন পৃথক পৃথক ভাবে এক্সিকিউশন হয়, এবং এক্সিকিউশন ফেজে হওয়ার আগে কিন্তু সমস্ত এরর কারেকশন করতে হয় এবং ট্রান্সলেশন কমপ্লিট করতে হয়। ট্রান্সলেশন কমপ্লিট করার পর নেক্সট লাইনে এক্সিকিউশনের ফাইনাল রেজাল্টটা আমরা পরপর যখন লাইন বাই লাইন এক্সিকিউশন করি, ফাইনালি যে রেজাল্টটা হওয়ার কথা সেই রেজাল্টটা শো করে। তাহলে এই টোটাল প্রসেসটা, এটা কিন্তু রান টাইমে হয়ে থাকে। এই রান টাইম এনভায়রনমেন্টে ইন্টারপ্রেটারকে বেশ কিছু ম্যানেজমেন্ট করতে হয়। কি ম্যানেজমেন্ট? সেটি যদি বলি তাহলে মেমোরি অ্যালোকেশন। এই সোর্স কোডটার ক্ষেত্রে মেমোরি অ্যালোকেশন যেটি করতে হয়, তাহলে a ইকুয়ালস টু 10, এই রান টাইম এনভায়রনমেন্টের ক্ষেত্রেই যখনই সে ট্রান্সলেশন করছে তাকে কিন্তু a নামক একটি মেমোরি লোকেশন তৈরি করতে হচ্ছে, এবং 10 যেহেতু ইন্টিজার 2 বাইট জায়গা বা 4 বাইট জায়গা অ্যালটমেন্ট করতে হচ্ছে, সেই 4 বাইট জায়গার মধ্যে 10 ভ্যালুটা ওই ভ্যারিয়েবলের আন্ডারে প্রবেশ করাতে হচ্ছে। তাহলে এখানে প্রত্যেকটা ভ্যারিয়েবল ডিক্লারেশনে এবং তার যে ভ্যালু আছে সেই ভ্যালুটা কিন্তু পুশ করতে হচ্ছে, অর্থাৎ মেমোরি অ্যালোকেশন ম্যানেজমেন্ট করতে হচ্ছে। ঠিক আছে? আর ওই মেমোরি ম্যানেজমেন্টটা হয়ে থাকে কোথায়? না অবশ্যই র‍্যামে হয়ে থাকবে, প্রাইমারি মেমোরিতে। নেক্সট ফাংশন কল। যদি কোনো ফাংশন ডিক্লারেশন হয়ে থাকে, তাকে যদি কল করা হয়, তাকে স্টেপ বাই স্টেপ ফাংশন কল করতে হয়। অর্থাৎ এখানটায় খেয়াল করে দেখো, অ্যাড ফাংশন যে কল করছে a, b, এখানে a b র ভ্যালুটা এক্সটার্নালি আসছে, সেই ফাংশনে যোগ করা হচ্ছে a প্লাস b, এবং এটাকে আবার যেখান থেকে কল হয়েছে সেই কলিং ফাংশনে রিটার্ন করতে হচ্ছে, ভ্যালুটাকে রিটার্ন করতে হচ্ছে। ঠিক আছে? তাহলে ফাংশন কলটাকে রান টাইমে ম্যানেজ করতে হয়। হ্যাঁ, নেক্সট ভেরি ইম্পর্টেন্ট এরর হ্যান্ডলিং। এখানে বিভিন্ন টাইপের এরর থেকে থাকে। সাপোজ
একটা এক্সাম্পল দেওয়া আছে যে 10 ডিভাইডেড বাই 0 এটা কিন্তু কখনো কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না। এখানে কিন্তু এরর শো করবে। অর্থাৎ যখনই এরর শো করবে তখন কিন্তু ট্রান্সলেশন প্রসেসটা সেই জায়গায় স্টপ হয়ে যাবে। অর্থাৎ 0 ডিভিশন এরর এখানে শো করছে, এখানেই প্রসেসটা স্টপ হবে। তো এরর হ্যান্ডলিং নিয়ে পরে একটু পরেই আমি ডিসকাস করছি যে ইন্টারপ্রেটার সাধারণত কোন ধরনের এরর গুলো শো করায় বা ডিটেক্ট করে দেখছি আমরা। তাহলে যাই এরর হ্যান্ডলিং ইন্টারপ্রসেস। কি কি এরর? কিভাবে এররটাকে ধরে? তো প্রথম কথা হচ্ছে গিয়ে রিড দ্য প্রোগ্রাম লাইন বাই লাইন, এটা তো ক্লিয়ার হয়েছে। যখন আমি রিড করছি ধরো a equals to 10, b equals to 20, sum equals to a plus b, প্রিন্ট ব্র্যাকেটে সাম, সেখানটায় প্রত্যেকটা লাইন, এটি ১ নম্বর লাইন, ২ নম্বর লাইন, ৩ নম্বর লাইন এবং ৪ নম্বর লাইন, প্রত্যেকটা লাইনকে পৃথক পৃথক ভাবে সে স্ক্যানিং করে, ট্রান্সলেশন করে, এক্সিকিউশন বাইট কোড জেনারেট করে, এক্সিকিউশন করে। তাহলে লাইন বাই লাইন প্রোগ্রাম রিড করছে। তাহলে এক্সিকিউট করছে, ইচ স্টেটমেন্ট প্রত্যেকটা লাইনকে পৃথক পৃথক ভাবে এক্সিকিউশন করছে। এবার যদি কোনো এরর অকার করে, কোনো লাইনে এরর অকার করে, তাহলে সে এরর চেকের মাধ্যমে ধরা পড়বে। তখন এই লাইনে ধরলাম যে এরর ধরা পড়লো, এই জায়গায় কিন্তু প্রসেসটা এসে স্টপ হয়ে যাবে, আর কিন্তু পরের লাইনে যাবে না। এই জন্য বলা হচ্ছে স্টপ এক্সিকিউশন ইমিডিয়েটলি। এই জায়গায় প্রসেসটা স্টপ হবে, পরের লাইনে এক্সিকিউশন আর হবে না। তাহলে বিষয়টি যদি ফ্লো চার্টের মাধ্যমে ডিসকাস করি, ফ্লো চার্টটি হবে প্রথমে কি করবে, লাইনটা রিড করবে, রিড দ্য লাইন, পার্টিকুলার লাইন। রিড করার পরেই স্টেটমেন্ট এক্সিকিউট হবে। এক্সিকিউশন যখন হচ্ছে তখনই এররটা চেক করবে। এক্সিকিউশন না হলে তো এরর চেক করতে পারবে না। এক্সিকিউশন চলাকালীন এরর চেক করবে। যদি এখানটায় দুটো কন্ডিশন আসবে, হয় এরর থাকতে পারে, আবার এরর নাও থাকতে, ইয়েস নো দুটো কন্ডিশনে এবার তার পরবর্তী স্টেপে যাবে। যদি নো হয় তাহলে নেক্সট লাইনে চলে যাবে, কোনো অসুবিধা নেই। আর যদি ইয়েস হয় তাহলে সেইখানটায় এরর শো করবে। কোন ধরনের আছে, ধরলাম নেম এরর আছে, নেম এরর শো করবে। টাইপ এরর থাকলে টাইপ এরর শো করবে। ঠিক আছে? নেক্সট এরর যখনই শো করছে তখন কিন্তু আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর কিন্তু এক্সিকিউশন হবে না, সেইখানেই প্রসেস স্টপ হবে। আর যদি এরর না শো করে তাহলে নেক্সট লাইনে পর পর চলতে থাকবে। ঠিক আছে? এই হচ্ছে তার ফ্লো চার্ট। এবার দেখি ওই এরর গুলো কি কি হতে পারে তার একটা এক্সাম্পল নিচ্ছি। আচ্ছা, সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এররের ক্ষেত্রে দেখবে যে ওই সোর্স কোডটি গ্রামাটিক্যাল রুল ফলো করছে কিনা, গ্রামার রুল ফলো হচ্ছে কিনা। যদি ফলো না হয় তাহলে এরর দেখাবে অ্যাজ ফর এক্সাম্পল ইফ এক্স গ্রেটার দ্যান 5 প্রিন্ট এক্স। তাহলে এখানটায় পরিষ্কার দেখতে পাচ্ছি যে এখানটায় কোনো কোলন নেই। তাহলে কোলনটা যদি না থাকে তাহলে এখানটায় সিনট্যাক্স এরর দেখাবে। ঠিক আছে? এখানটায় বলবে সিনট্যাক্স এরর কোলন ইনভ্যালিড সিনট্যাক্স, এই ধরনের এরর দেখাবে। অর্থাৎ এখানটায় কোলন যদি না থাকে তাহলে সিনট্যাক্স এরর দেখাবে। নেক্সট আছে নেম এরর, অর্থাৎ নাম ডিক্লারেশনে কোনো আইডেন্টিফায়ার বা কোনো ভ্যারিয়েবল যখন আমি ডিক্লেয়ার করছি, সেই ভ্যারিয়েবল ডিক্লারেশনের পরে যদি ব্যবহার করি কোনো সমস্যা নেই। কিন্তু দেখা গেল আমি সাপোজ দিলাম x ইকুয়ালস টু 10, এবার বললাম যে প্রিন্ট x, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বললাম আবার প্রিন্ট y, তাহলে y তো ডিক্লেয়ার নেই। y যেহেতু ডিক্লারেশন এখানটায় দেওয়া নেই, তাই এখানটায় নেম এরর শো করবে। এখানটায় বলবে নেম এরর y is not defined, এই ধরনের এরর শো করবে। এটাকে বলা হয় নেম এরর। নেক্সট টাইপ এরর, ভেরি ইন্টারেস্টিং। টাইপ এরর সাপোজ টাইপের যখন সমস্যা থাকে, যদি পাইথন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলি সাম ইকুয়ালস টু 5 প্লাস এবিসি, তাহলে এখানটায় হচ্ছে গিয়ে 5 ইন্টিজার আর এবিসি হচ্ছে গিয়ে স্ট্রিং। তাহলে ইন্টিজারের সাথে স্ট্রিং কখনোই সম্ভব নয় যোগ করা, সেক্ষেত্রে কিন্তু বলবে টাইপ মিসম্যাচ বা টাইপ এরর।
ঠিক আছে? সিমান্টিক অ্যানালাইসিস এর ক্ষেত্রে এটি ধরা পড়ে। নেক্সট আছে জিরো ডিভিশন এরর। ধরো 10/0 করেছি, সেক্ষেত্রে বলবে জিরো ডিভিশন এরর। তো এই প্রত্যেকটি ক্ষেত্রে যখন এরর ধরা পড়বে, এরর ধরা পড়লেই কিন্তু এক্সিকিউশন প্রসেস স্টপ হবে। যেই জায়গায় এরর ধরা পড়বে সেই জায়গায় এক্সিকিউশন প্রসেস স্টপ হবে, পরবর্তী লাইনে কিন্তু যাবে না। যদি এরর না থাকে তাহলে কিন্তু পরের লাইনে যাবে, যেভাবে প্রসেস কন্টিনিউশন হচ্ছে, লাইন বাই লাইন ট্রান্সলেশন করে এক্সিকিউশন করছে, সেইভাবে কন্টিনিউশন হতে থাকবে। নেক্সট কিছু ইন্ডেক্স এরর থেকে থাকে। আজকের ক্লাসে যা সমস্ত কিছু পড়লাম সবগুলো যদি একটি সামারি করি, তাহলে প্রথমে যেটি পড়লাম, ইন্টারপ্রেটার is a language translator that can be used to translate the source code line by line. ভেরি ইম্পর্টেন্ট। যখন একটি প্রোগ্রামকে সে ট্রান্সলেশন করছে, সেটা কিন্তু প্রত্যেকটা লাইন ধরেই ট্রান্সলেশন হচ্ছে। ট্রান্সলেশন হওয়ার পরে সে এক্সিকিউশন করছে। এক্সিকিউশন করাকালীন যদি কোনো এরর থেকে থাকে, সেখানেই প্রসেস স্টপ করছে। আফটার কারেকশন দ্য এরর, then translate the next line and execution process to be continued. Okay. Next, এটি অবজেক্ট কোড জেনারেট করে না। এখন প্রশ্ন হচ্ছে, এই অবজেক্ট কোডটা কি? অবজেক্ট কোড হচ্ছে গিয়ে কম্পাইলারের ক্ষেত্রে দেখা যায়। কম্পাইলারের ক্ষেত্রে সমস্ত কোডটাকে একসঙ্গে সে স্ক্যানিং করে এবং সমস্ত কোডটাকে একসাথে ট্রান্সলেট করে ওবিজে নামক একটা এক্সটেনশন ফাইলের মাধ্যমে ওই অবজেক্ট কোডটাকে সঞ্চয় রাখে এবং ওই অবজেক্ট কোডটাকে মেশিন কোড হিসাবে এক্সিকিউশন করে। কিন্তু এক্ষেত্রে যেহেতু লাইন বাই লাইন এক্সিকিউশন হচ্ছে, তাই এক্ষেত্রে কোনো অবজেক্ট কোডের প্রয়োজন হয় না, বা ওইরকম ভাবে অবজেক্ট কোডকে সেভ করার দরকার হয় না। এখানে প্রত্যেকটা লাইন স্ক্যানিং হবে, ট্রান্সলেশন হবে, এক্সিকিউশন হবে, এরর ফ্রি হবে, ফাইনালি আউটপুট শো করবে। ঠিক আছে? তো ৩ নম্বর প্রসিডিউর যদি বলি, ৩ নম্বর যেটা পড়েছি সেটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস। আমরা পড়লাম ওয়ার্কিং প্রসেস বলতে যে হাউ ইন্টারপ্রেটার আউটপুট ক্যান প্রডিউসড, কিভাবে ইন্টারপ্রেটার আউটপুট প্রডিউস করে। অর্থাৎ আপনি সোর্স থেকে আউটপুট পর্যন্ত তার যে স্টেপ গুলো, টোকেনাইজেশন করা লেক্সিক্যাল অ্যানালাইসিসে, পার্সিং করা সিনট্যাক্স অ্যানালাইসিসে, সিমান্টিক অ্যানালাইসিসের মাধ্যমে টাইপ চেকিং করা এবং তারপরে এক্সিকিউশন করানো, এই যে প্রসেস গুলো, সেই ধাপগুলো আমরা জানলাম। নেক্সট, কিভাবে ইমিডিয়েট ডিবাগ করে সেই প্রসেসটাও জানলাম। এবং ইন্টারপ্রেটার হলো গিয়ে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এটি কিন্তু কোনো প্ল্যাটফর্মের উপর ডিপেন্ড করে না। সেটা লিনাক্স প্ল্যাটফর্ম হতে পারে, ইউনিক্স হতে পারে, উইন্ডোজ হতে পারে, এনি টাইপ অফ প্ল্যাটফর্ম হতে পারে, ও কিন্তু এক্সিকিউশন কন্টিনিউশন করবে। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু প্রসেসটা একটু স্লোয়ার হয়, কারণ হচ্ছে গিয়ে প্রত্যেকটা লাইনকে সে পৃথকভাবে ট্রান্সলেশন করছে, পৃথকভাবে এক্সিকিউশন করছে। আর পৃথকভাবে ট্রান্সলেশন ও পৃথকভাবে এক্সিকিউশন করার পরে টোটাল প্রসেসটা স্লো ডাউন হচ্ছে। ঠিক আছে? কম্পাইলারের থেকে তুলনামূলক স্লো ডাউন, কেননা কম্পাইলার হচ্ছে গিয়ে এট এ টাইম সমস্ত কিছুকে স্ক্যানিং করে এট এ টাইম ট্রান্সলেশন করার পরে অবজেক্ট কোড জেনারেশন করছে, সেক্ষেত্রে কিন্তু প্রসেসটা অনেকটা ফাস্ট হয়। But here every line can be translated separately and execution separately, so the process is slower than the compiler. এখানে একটি সুবিধাও আছে, সেই সুবিধাটা হচ্ছে গিয়ে এখানটা কিন্তু প্রত্যেকটা লাইনকে ট্রান্সলেশন করছে এবং প্রত্যেকটা লাইনকে এক্সিকিউশন করছে, যার ফলে কি হচ্ছে, ওই লাইনে যদি পার্টিকুলার কোনো এরর থেকে থাকে, সেই এররটাকে সাথে সাথে ডিটেকশন করে, যার ফলে এরর ডিটেকশন করা এবং সেটাকে কারেকশন করা অনেকটাই সুবিধা হয়। কারণ সেই জায়গায় প্রসেসটা সে এক্সিকিউশন স্টপ করছে, তারপরে কিন্তু যাচ্ছে না যতক্ষণ না এররটা কারেকশন হচ্ছে। এই জন্য এরর ডিটেক্ট ইমিডিয়েটলি করে এবং প্রসেস স্টপ করে, তারপরে কারেকশন হলে আবার প্রসেস কন্টিনিউশন করে। এর বেশ কিছু এরর সম্বন্ধে জানলাম, সেটি হচ্ছে সিনট্যাক্স এরর। যদি কোনো সিনট্যাক্সের সমস্যা থাকে, সেখানে সিনট্যাক্স এরর। নেম এরর, ভ্যারিয়েবল যদি ডিক্লারেশন না হয়, সেক্ষেত্রে যদি ভ্যারিয়েবল নিয়ে কাজ করিস, নেম এরর দিবে। টাইপ এরর, যখন কোনো ইন্টিজার টাইপ স্ট্রিং টাইপের সাথে কখনো যোগ করা সম্ভব নয়, সেটা আমরা দেখলাম। জিরো ডিভিশন এরর, এটাও আমরা দেখলাম। কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না, ওটাকে জিরো ডিভিশন এরর বলা হয়। ইন্টারপ্রেটার হিসাবে যে সমস্ত ল্যাঙ্গুয়েজে ইন্টারপ্রেটার ব্যবহার করা হয়, সেই ল্যাঙ্গুয়েজ গুলো
মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পাইথন, জাভাস্ক্রিপ্ট, রুবি, পিএইচপি, এগুলো সবই ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ বলা হয়। এবং ফাইনালি ওয়ান লাইনার যদি বলি, সোর্স কোড ইন্টারপ্রেটার বাইট কোড জেনারেট করছে, এক্সিকিউশন ফাইনালি আমরা পাচ্ছি আউটপুট। এটি হলো টোটাল ইন্টারপ্রেটারের ওয়ার্কিং প্রিন্সিপাল, এবং ওই ইন্টারপ্রেটারের ওয়ার্কিং প্রিন্সিপালের মাধ্যমে কিভাবে আমরা সোর্স কোড থেকে আউটপুট পাচ্ছি তার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। আশা করি সবাই বুঝতে পারবে। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস এগেন। আশা করি ভিডিওটি মাধ্যমে ইন্টারপ্রেটার সম্বন্ধে বুঝতে পেরেছো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ইনফরমেটিভ এই ধরনের ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশন যায়। থ্যাংক ইউ এগেন।